আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এই ধরনের একটা নিয়ম কিভাবে এতদিন ধরে চালু আছে এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না। আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারী থাকে, তারা ছাগলের ব্যাপারী, গরুর ব্যাপারী, মুরগির ব্যাপারী একসঙ্গে কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয়। এখন আমার কাছে মনে হচ্ছে যে সে এখন মানুষের ব্যাপারই আছে, যারা মানুষদের দিকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে, আমি কিন্তু মানুষ সাপ্লাই দেব। ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল, গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই। কোনো মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না? বলতে পারবে? পারবে না। আপনারাও পারবেন না। এইটার কোনো কথা হইতে পারে কিনা এটা আমার আসলে বুঝের মধ্যে আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে। এটা আমার উপলব্ধিতে থাকে না। যারা এই ধরনের নিয়ম করে থাকেন করেছেন তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে, মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আজকে দেখেন একটা 5 তারিখে 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন, আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন, তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3 বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3 বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। এই রকম একটা সর্বগ্রাসী আক্রমণের মধ্যে যেখানে বিজেপি যুক্ত হয়েছে, সেনাবাহিনী নামিয়ে এসে তাদেরকেও আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল, সেনাবাহিনী সেগুলি করতে অস্বীকৃতি জানিয়েছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করে তার বিরুদ্ধে যখন জনগণ নিরস্ত্র জনগণ লড়াই করে, এবং আমরা এ পর্যন্ত ছাত্রদের সর্বশেষ হিসেব দেখেছি তারা 1581 জনের তালিকায় পর্যন্ত পেয়েছেন, আরো তালিকা বাড়ছে, আমরা শহীদের সংখ্যা পুরো জানি না। এত বড় আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন যাত্রা করা হচ্ছে। সেইখানে অধিকারের এত বড় বৈষম্য কোনোভাবে চলতে পারে না। আগামীর বাংলাদেশে যে অধিকারের বৈষম্য আপনাদের ক্ষেত্রে ঘটছে এটা চলতে পারে না। পরিষ্কার কথা, আপনাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। কিভাবে করবেন আপনারা? ঠিক প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের জনাব জুনায়েদ সাকিব ভাই সহ বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক MM জীবন সহ বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ সামনে উপবিষ্ট সারা বাংলাদেশ থেকে আগত আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতির দায়িত্ব পালনের পর থেকে কিন্তু এই আউটসোর্সিং কর্মচারীদের সাথে সবসময় একাত্মতা ঘোষণা করে আসছি তাদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি। আমি বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী, বাংলাদেশের স্বল্প আয়ের কর্মচারীদের নেতৃত্ব দেই। আমরা যারা নিম্ন আয়ের স্বল্প আয়ের কর্মচারী সবসময় আমরা অবহেলিত এবং আমরাই নিষ্পেষিত হচ্ছে বেশি। টাকা পয়সা দিয়ে আবার ভর্তি হতে হয়। এই যে বৈষম্য আমরা তো এই স্বাধীন রাষ্ট্রের জনগণ
যে রাষ্ট্রের জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ আমরা যে নিষ্পেষিত নির্যাতিত হচ্ছি, আমরা কিন্তু দীর্ঘ সময় মাঠে এবং সাংবাদিকের মাধ্যমে বিভিন্ন প্রধানদের কাছে, সচিব, মন্ত্রী, তৎকালীন বর্তমান উপদেষ্টা সকলের দরজায় দরজায় গিয়ে কিন্তু আমাদের দুঃখ দুর্দশা করে বলে এসেছি। দেখা যায় আমরা বলে আসি ভোট সুবিধাভোগীরা এতই সোচ্চার এবং এত শক্তিশালী যে আমরা তাদের টাকার কাছে আমাদের আশা সব বিলীন হয়ে যায়। মাঝখান থেকে আমরা আবার চাকরিচ্যুত হই নির্যাতনের শিকার। আপনারা জানেন যে আমার এক বোন বলে গেল, মাতৃকালীন ছুটি থাকার কালীনও ছুটি তো পাই না, আরো লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়। আমরা এখানে যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে চাকরি করে অনেকেই প্রায় 1 বছরের বেতন পান না, যেখানে বেতন না পাওয়ার কারণে কি হয়েছে, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারেন নাই।